আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রাহিয়ান, কোথায় তুমি? উপমা কোথায়? আজকে 3টে দিন হয়ে গেল, কোথায় নিয়ে গেছো তুমি উপমাকে? এক নিঃশ্বাসে কথাগুলো বলেন আমির শিকদার। সামিনা বেগমও তার পাশে এসে দাঁড়ায়। আস্তে বাবা, আমি আছি, আর উপমাও আছে। কোথায় আছি সেটা না জানলেও চলবে। এখন বলো তোমরা সবাই কেমন আছো? আরে এত টেনশন করছো কেন? আমি থাকতে তোমার ভাতিজিকে কেউ নিয়ে যাবে এইটা অন্তত তুমি ভাবতে পারো না বাবা? শান্ত গলায় বলে রাহিয়ান এমনভাবে বলছে যেন কিছুই হয়নি। তুমি কি আমার সাথে মজা করছো? আমি জানতাম উপমা তোমার সাথেই। এমন করার মানে কি? তুমি না হয় শুরু থেকেই এমন, কিন্তু উপমার বাবা মা কি নেই? তুমি ভাবতে পারছো ওদের কি অবস্থা? সাহেলা সারাদিন কান্না করছে। তুমি আজই বাড়িতে ফিরে আসবে। আমি সবই জানি, কিন্তু বাড়িতে তো ফিরবো, তবে আজ না, কিছুদিন পরে। হানিমুন না করেই কি ফিরবো? তোমাদের কি আমি চিনি না? হানিমুন মানে? তুমি উপমার সাথে উল্টাপাল্টা কিছু করনি তো? রাহিয়ান উপমা বাচ্চা মেয়ে। কি সব বলছো বাবা? কি করব? বিয়ে করেছি, আর তেমন কিছুই করিনি। তুমি বিয়ে করেছো? কেন? তুমি কি ভেবেছিলে তোমার ভাতিজিকে নিয়ে ঘুরতে এসেছি? আমির শিকদার অবাক হলেন। তার ছেলে এমন একটা কাজ কি করে করতে পারলো, ভাবতেও পারছে না সে। তার ভাই কি রাহিয়ানকে মেনে নিবে? সে তো রনিকে মেয়ের জামাই করার জন্য উঠে পড়ে লেগেছে। আমির শিকদার আর কিছুই বলতে পারেন না। ছেলের জন্য হলেও তার ভাইয়ের সাথে তার কথা বলা দরকার। বাড়ি ফিরে এসো। আসবো। আমি জানি বাবা ছোট চাচু কি চায়। আমি আসবো, আর 2 দিন সময় দাও, ফিরে আসবো। আর ছোট চাচি আর মাকে বলো কান্না না করতে। রাখছি। বলেই কলটা কেটে দেয়। উপমা পাশে দাঁড়িয়ে সবই শুনছিল এতক্ষণ। আমার বাবা কি চায় বললেন? তেমন কিছু না, তার সুন্দরী কন্যার জন্য একটা বড়লোক ভুঁড়িওয়ালা জামাই চায়। ব্যালকনিতে যেতে যেতে বলে রাহিয়ান। মানে বাবা কেন এমনটা চাইবে? রাহিয়ানের পিছে পিছে যায় উপমা। কারণ তোর বাবা চায় তুই সুখে থাক, সাথে তোর বাবাও যাতে একটা শক্ত অবস্থান তৈরি করতে পারে। দেখ, আমাদের বিজনেসটা তো বাবার, তাই এই চিন্তা তোর বাবার। তোর যে নাফিসার ফুপাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করেছিল জানিস? ওই রনির বয়স 35, তোর বয়স কত? 18। এখন ভেবে দেখ তুই। উপমা ভাবতেই পারছে না তার বাবা এমন চিন্তা করতে পারে। নিজের মেয়েকে দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করার কথা ভাবে। যা বললাম এই সব নিয়ে ভাববি না। আমি ছোট চাচুর পরোয়া করি না। আমরা পরশু বাড়ি ফিরে যাচ্ছি। কি করার, বাড়ির মানুষ চিন্তা করছে, তুইও কান্না করছিস। আমারও একটা চাকরি ইন্টারভিউ দিতে হবে, সব মিলিয়ে যেতে হবে। আচ্ছা বলে উপমা চলে আসতে পা বাড়ায়। বাবার কথাগুলো মনে করে বড্ড কান্না পাচ্ছে তার। কিন্তু আসার আগেই হাত ধরে ফেলে রাহিয়ান, বুকের সাথে মিশিয়ে নেয় উপমাকে। কান্না পাচ্ছে তাই না? দেখ, কান্না করার মতো কথা আমার, কিন্তু কান্না করছিস তুই। আপনি কেন কান্না করবেন? এই যে বিয়ে করলাম, সাজেকেও আসলাম, কিন্তু বাসরটাই করতে পারলাম না। নিজেকে আমার বিবাহিত ব্যাচেলর মনে হচ্ছে। বউ কাছে, বুকের মধ্যে, কিন্তু ভালোবাসতে পারছি না। এর থেকে বড় কষ্ট আর আছে বল? আমার বন্ধুরা যদি এই কথা শুনে আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলবে ওরা। ছি রাহিয়ান, ছি। উপমাকে আরো জোরে নিজের সাথে চেপে ধরে। উপমার মন খারাপগুলো নিমেষেই হাওয়া হয়ে যাচ্ছে। আপনি অনেক খারাপ মানুষ জানেন। আমি ভাবতাম আপনি গম্ভীর, রাগী, একটু রোমান্টিক না, কিন্তু এখন দেখছি আপনি একটা ফাজিল লোক। আমি ভালো মানুষ, কিন্তু নিজের বউয়ের কাছে সাধু হয়ে থাকার মতো ভালো না। নিজের সাথে যুদ্ধ করে নিজেকে ধরে রেখেছি। তো সব কিছু মেনে নিতে একটু সময় দরকার আমি জানি, তবে বেশি দিন দিতে পারবো বলে মনে হচ্ছে না। সাবধান উপমা, সর্বনাশ হয়ে যাবে। কানের কাছে চুমু খেয়ে বলে রাহিয়ান। কেঁপে উঠে উপমা, দূরে সরে যায়। চলুন না নিচে গিয়ে হেঁটে আসি। জো হুকুম মহারানী, চলুন। দুজনেই চলে যায় বাইরে হাঁটতে। দুজনে মিলে হাঁটছে সাজেকের পাহাড়ি রাস্তায়। এখনো তেমন মানুষ দেখা যাচ্ছে না। উপমার রাহিয়ান হাঁটতে হাঁটতে অনেকটা দূরে এসে পড়ে। উপমার অনেক ভালো লাগছে পরিবেশটা, পছন্দের জায়গার সাথে পছন্দের মানুষ, আর কি চায়। রাহিয়ান উপমার হাত ধরে রেখেছে। চা খাবি?
এত সকালে চা পাবো কোথায়? সব জায়গায় তো ফাঁকা। আছে, আর একটু সামনে গেলেই হয়তো পাবো। এইখানকার বিখ্যাত ব্যাম্বু চা। বাঁশের ভেতরে চা? হেসে বলে উপমা। আর একটু সামনে যেতেই সত্যি একটা চায়ের দোকান পায় ওরা। মাত্রই খুলেছে দোকানটা। রাহিয়ান দুটো চা কিনে নেয়। খেতে খেতে দুজনে হাঁটছে আর টুকটাক কথা বলছে। আপনাকে নাকি অনেক মেয়েরা ভালোবাসতো। হয়তো বাসতো, আমি কিভাবে বলবো? আপনাকে ভালোবাসতো আর আপনি বলতেই পারছেন না? আমি কি কে কে আমাকে ভালোবাসে সেই সব জানতে কলেজে যেতাম? আমি পড়ালেখা করতে যেতাম, আর ওইটাই মন দিয়ে করতাম। তাহলে বলতে চাইছেন আপনার কেউ ছিল না? ছিল তো একজন। উপমা থেমে যায়। ছিল মানে কে ছিল? কে ছিল সে? তুই। রাহিয়ানের সহজ উত্তরে চমকায় উপমা। মানে? খুব সহজ, ভেবে দেখ, বুঝে যাবি। উপমা দাঁড়িয়ে থাকে। এই লোকটা কি সহজ করে তাকে কিছু বুঝতে বলবে না, নাকি সবসময় এমন করেই যাবে? অনেকটা পথ চলে এসে গেছি। চল এবার রিসোর্টে সবাইকে ডেকে তুলবো, নাস্তা করে ঘুরতে বের হব। এমনি 15 দিনের ট্রিপে মাত্র 4 দিন থাকছি। দুজনের আবার চলে আসে রিসোর্টে। এসে বাকিদের ডেকে তুলে তারপর একসাথে নাস্তা করতে বের হয়। নাস্তা শেষ করে ঘুরতে বের হয়। উদ্দেশ্য কংলাং পাহাড়। সকলে বাস হতে নিয়ে পাহাড়ে উঠেছে। উপমার মাথা ঘুরছে, এত উঁচু নিচে তাকাতে পারছে না। রাহিয়ান উপমার পিছে থাকে যদি পড়ে যায় এই ভয়ে। বহু কষ্টে পাহাড়ের উপরে এসে পৌঁছায় ওরা। উপমার খুশিতে নাচতে ইচ্ছে করছে। কি সুন্দর জায়গা! মানুষ যে কেন বাংলাদেশের এত সুন্দর জায়গা রেখে বিদেশ ভ্রমণে যায় কে জানে। প্রায় অনেকক্ষণ থেকে আবার চলে আসে ওরা। নিচে এসে একটা দোকানের সামনে বেঞ্চিতে বসে। কাল চলে যাচ্ছি আমরা। রাহিয়ান বলে ওঠে। হঠাৎ করেই কেউই আশা করেনি এই কথা। কি বলছিস? 15 দিনের ট্রিপ? এইটা ভুলে গেলি নাকি? কাল চলে যাবি মানে? বলে আবির। দোস্ত, তুই কি হানিমুন করতে ব্যর্থ বলতো? অন্য কোথাও যেতে চাচ্ছিস? ঠাট্টা করে বলে রিপন। আমি সত্যি বলছি রিপন, মজা না। কাল আমি আর উপমা চলে যাব। বাবার সাথে কথা হয়েছে, বাড়ির সকলে চিন্তা করছে, উপমাও কান্না করছে। এইভাবে থাকা সম্ভব না। আর তোরা তো জানিসই, চাকরি খুঁজছি অনলাইনে, এমন একটা পেয়েও গেছি। ঢাকা গিয়ে দেখি চেষ্টা করে। এইটা কেমন হয় সারা? তাইলে আমরাও চলে যাইমু। তোরা কেন যাবি? 15 দিনের সব কিছু, তোদের তো কোনো সমস্যা নেই, ঘুরে ফিরে তারপরে আয়। আমিও যেতাম না, কিন্তু উপমা কান্না করে, এটা আমার ভালো লাগে না। তুই বেটা বউ পাগল হবি। বলে রিপন। হবে কি, ও তো এখনই বউ পাগল। তবে তোর যদি বেশি প্রবলেম হয় তাহলে যেতে তো হবেই। কখন যাবি বল? কাল সকালের দিকেই বের হব। আচ্ছা, যা তাহলে। কিন্তু দোস্ত, আমার একটা প্রশ্ন আছে, শরম পাইস না? মুখ চেপে বলে রিপন। কি প্রশ্ন? তুই কি সত্যি হানিমুনে ব্যর্থ? সত্যি কইরা বলবি দোস্ত। তোর মুখ দেইখা বুঝছি তুই ব্যর্থ। দুঃখী দুঃখী ভাব করে বলে রিপন। রিপনের প্রশ্ন শুনে আবির আর রায়হানও হেসে দেয়। রাহিয়ান রাগে চোখে তাকায় ওদের দিকে। আমি কি তোদের মতো? তোরা কোনো দিনও ভালো হবি না। আরো কিছুক্ষণ কথা বলে আবার চলে ঘুরতে চায় ওরা। সাজেক শহরটা খুবই ছোট, তবে দেখতে অসাধারণ। সারাটা দিন ঘুরে ফিরেই সময় কাটায় ওরা। বন্ধুদের সাথে থাকলে হয়তো সময়গুলো এইভাবেই চলে যায়। সন্ধ্যা রিসোর্টে ফিরে আসে, যে যার রুমে চলে যায়। উপমা মিলিদের সাথে ওদের রুমে যায়, একটু থেকে আবার চলে আসে। রুমে ঢুকে উপমা বিছানায় শুয়ে পড়ে। বাড়িতে থাকলেই উপমা ভালো থাকে, কোথাও গেলেই উপমার অস্থির লাগে, অল্পতেই হাঁপিয়ে যায়। রুমে তো এসেছে, কিন্তু রাহিয়ানকে এখনই দেখেনি। ওয়াশরুমে দরজা খোলার আওয়াজ পেয়ে উপমা তাকায় সেদিকে। রাহিয়ান শাওয়ার নিয়ে বেরিয়েছে, পরনে শুধুমাত্র ট্রাউজার, তোয়ালে দিয়ে চুল মুছছে। উপমাকে তাকিয়ে থাকতে দেখে রাহিয়ান মুস্কি হাসে। উপমার কাছে এসে টেনে বসিয়ে দেয়। উপমাকে রাহিয়ানের কোলে কোমর জড়িয়ে ধরে উপমার ঘাড়ে মুখ গুজে দেয়। এইভাবে তাকিয়ে থাকতে নেই সুন্দরী, আমার উপর বদনজর লেগে যাবে। উপমা কোনো কথা বলতে পারছে না। কেমন যেন লাগছে রাহিয়ানের নিঃশ্বাস উপমার ঘাড়ে পড়ছে। উপমা ভেবে পাচ্ছে না কি করবে, সুরসুরি লাগছে খুব। আমি শাওয়ার নিব, ছাড়ুন আমায়।
প্রায় অনেকক্ষণ শাওয়ার নেওয়ার পরে একটা কালো কুর্তি পরে ভেজা চুলে বেরিয়ে আসে উপমা। রাহিয়ান বসে ফেসবুক স্ক্রল করছিল। উপমাকে দেখেই ফোন রেখে উপমাকে দেখতে থাকে। কি করে যে রাহিয়ান নিজের আটকে রেখেছে সেই বুঝতে পারছে। সব কাজ শেষে উপমা বিছানায় শুতে আসে। রাহিয়ানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে, এইভাবে কি দেখছেন? তোকে দেখা হয়েছে, তাহলে ঘুমিয়ে পড়ুন। একটা কথা বলবো? উপমা অবাক হয়। রাহিয়ান এত শান্তভাবে কথা বলছে। কি বলেন? রাহিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে উপমা। আমার বুকে ঘুমানো যায় না উপমা, বউ পাশে নিয়ে এইভাবে ঘুম আসে না। উপমার দেরি করে না, চলে যায় রাহিয়ানের বুকে। রাহিয়ানের বুকে শান্তি ফিরে আসে। ভেবেছিল উপমা আসবে না, দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল সকালে বেরিয়ে পড়ে উপমা আর রাহিয়ান। বন্ধুদের মন খারাপ হয়, কিন্তু কিছুই করার নেই। ওদের সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, এইটাই চাওয়া ওদের। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে বাইক চালাবি আর পৌঁছে কল করে দিবি, ঠিক আছে? বলে রায়হান। আচ্ছা দিব, তোরাও সাবধানে থাকিস। এনজয়। বেরিয়ে পড়ে ওরা। ঢাকায় আসতে আসতে রাত 8টার মতো বেজে যায়। বাড়িতে যাওয়ার আগে বন্ধুদের কল করে জানিয়ে দেয় রাহিয়ান। উপমার বুক কাঁপছে, ভয় লাগছে ভীষণ। কি হবে কে জানে। রাহিয়ান বাইকটা রেখে উপমার হাত ধরে বাড়িতে ঢুকে। উপমার পা যেন চলছে না। বাড়ির ভিতরে আসতেই দেখে সকলে বসার ঘরে বসে আছে। দেখে মনে হচ্ছে ওদেরই অপেক্ষায় ছিল। উপমাকে দেখেই সাহেলা বেগম এগিয়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দেয়। উপমাও মাকে পেয়ে কান্না করছে। রাহিয়ানের পাশে এসে দাঁড়ায় সামিনা বেগম। রুমের বাকি মানুষগুলো চুপ করে বসে আছে। রাহিয়ান তাকায় উপমার বাবার দিকে। তিনি মাথা নিচু করে বসে আছেন। হঠাৎই রহমান শিকদার উঠে এসে উপমাকে জড়িয়ে নেয়। ওর মায়ের থেকে মারার জন্য হাত উঠায়, কিন্তু তার আগেই হাতটা ধরে ফেলে রাহিয়ান। ভুলে যাবেন না, উপমা এখন শুধু আপনার মেয়েই না, আমার স্ত্রীও। ওর গায়ে হাত তোলার অধিকার আপনার আর নেই। আর আগেও কি অধিকার ছিল আপনার? ছেলে মেয়ের কোনো খবর নিয়েছেন কখনো? ছোট চাচি আর মেহরাবের দিকে নজর দিন। উপমার জন্য এখন তো আমিই আছি। রাহিয়ান উপমার হাত ধরে আমির শিকদারের সামনে এসে দাঁড়ায়। আমি আশা করব এই বাড়িতে এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। কারো যদি কোনো সমস্যা হয় তাহলেও আমার কিচ্ছু করার নেই। শুধুমাত্র তোমার কথায় আমি ফিরে এসেছি। আমার দায়িত্ব আমি পালন করব বাবা। তারপর উপমার মায়ের কাছে যায় রাহিয়ান। আমাকে মাফ করবেন ছোট চাচি, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। মেয়ে জামাই হিসেবে কি খুব খারাপ আমি? মেনে নেওয়া যায় না চাচি? উপমার জন্য তোর থেকে ভালো আর কেউ হতে পারে না। আমার বিশ্বাস তুই ওকে খুশি রাখবি। কেঁদে কেঁদে বলেন সাহেলা বেগম। তুমিও কি রাগ মা আমার উপর? সামিনা বেগমকে বলে রাহিয়ান। একদম না, আমি জানি আমার ছেলে যা করেছে ভেবেচিন্তেই করেছে, আমি রাগ করব কেন? উপমা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। কি সুন্দর করে সকলকে ম্যানেজ করে নিল। এই মানুষটার মধ্যে কিছু তো একটা আছে। উপমার মনটা ভালো লাগায় ছেয়ে যায়। এমন একটা মানুষই তো সে চেয়েছিল জীবনে। উপমা নিজের মাকে সবসময় দেখেছে আড়ালে গিয়ে কাঁদতে, বাবা মায়ের পাশে কখনো এসে দাঁড়ায়নি। উপমা তখন থেকেই ভাবতো সবাই বুঝি একই হয়, কিন্তু না, সবাই যে এক হয় না তা সে বুঝে গেছে। আমাকে কিছু বলবে না? আমিও রাগ করেছি কিনা জানতে চাইবে না? বলেন আমির শিকদার। রাহিয়ান গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। আমি জানি তুমি রাগ করনি। কিভাবে করতাম? তুমি তো বেস্ট ডিসিশনে নিবে আমি জানি, তবে কাজটা এভাবে না করলে হতো না। তুমি তো বলেছিলে এইসব নিয়ে না ভাবতে, তাই করে ফেলেছি, কিচ্ছু করার নেই। আর কিছু না বলেই রাহিয়ান নিজের রুমে চলে যায়। দাঁড়িয়ে থাকে উপমা। কি করবে সে কিছুই বুঝতে পারছে না, কোথায় যাবে এখন। কিরে, তুই কি দাঁড়িয়েই থাকবি? যা রুমে যা, ফ্রেশ হয়ে নে, খাবার দিচ্ছি আমি, যা। এই মানুষটা শুরু থেকেই চেয়েছিল উপমাকে ছেলের বউ হিসাবে, কিন্তু কখনো বলেনি। বলবেই বা কি করে? কেউ মেনে নিত না। এখন তার ছেলেই করে ফেলেছে। সবাই যেতেই দৌড়ে আসে লামিয়া, পাখি আর মেহেরা। বড়রা কথা বলছিল তাই ওরা রুমেই ছিল। লামিয়ায় রুমে নিয়ে যায় উপমাকে। কি রে উপমা, এসব কি বলতো? এত কিছু তলে তলে আর আমি কিছুই বুঝলাম না। চুপ করবি? কি তলে তলে? হঠাৎ করেই হয়ে গেছে, আমিও তো কিছুই বুঝিনি। তবে যাই বলিস, রাহিয়ান ভাই কিন্তু সত্যিই একটা হিরো। তোর ভাগ্য দেখে আমার কষ্ট হচ্ছে। এত সুন্দর একটা বর পেয়ে গেলি তুই। নাফিসা আপুর কি খবরে?
বিয়ে হয়ে গেছে তো ওই দিনই কাবিন করে ফেলেছে। তোর চিন্তায় আমরা কেউই যেতে পারিনি। দুই বোন মিলে আরো কিছুক্ষণ কথা বলে উপমা চলে আসে নিজের রুমে। ইচ্ছে করেই রাহিয়ানের রুমে যায় না। কেন যাবে? তখন কি সুন্দর একা একা চলে আসলো, আর বের হওয়ার নামই নেই। বাড়িতে এসেই নবাব রূপ ধারণ করেছে। ফ্রেশ হতে চলে যায় উপমা, তারপর নিচে আসে খেতে। রহমান শিকদার তখনই বাড়িতে থেকে বের হয়ে গেছেন, বাকিরাও খেয়ে নিয়েছে, তাই খাবার টেবিল আজকে ফাঁকাই আছে। উপমা তৃপ্তি নিয়ে খায়। এই কয়দিন কোথায় ছিলি তোরা? বলে সামিনা বেগম পাশে সাহেলা বেগম বসে আছেন। সাজেক বড় মা, তোমার ছেলে আমায় মিথ্যে বলে সাজেক নিয়ে গেছে। তোকে কিছু কথা বলি উপমা, রাহিয়ান একটু রাগী। তুই তো ওকে চিনিস, ওর মতো করে থাকিস, দেখবি তুই অনেক সুখ পাবি, আর আমরা তো আছি। উপমা জড়িয়ে ধরে বড় মা আর মাকে, এই দুটা মানুষ খুবই ভালো। উপমাকে কিছু বলতে হয় না, আগেই সব বুঝে যায়। খাওয়া দাওয়া শেষ হতেই সবাই চলে যায়। উপমাও নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। আজকে তার শান্তি লাগছে, কিন্তু শান্তিটা বেশিক্ষণ রইল না। রাহিয়ান এসে কোলে তুলে রাহিয়ানের রুমে নিয়ে যায়। উপমা ভেবেছিল ঘুমিয়ে গেছে। এটা কি হলো? নিয়ে আসলেন কেন? আপনার জন্য কি এখন আমি শান্তিতে একটু ঘুমোতেও পারবো না? উঠে যেতে যেতে বলে উপমা। রাহিয়ান যেতে না দিয়ে উপমাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। শান্তিতে যাতে ঘুমাতে পারিস তাই তো নিয়ে আসলাম। আর কোন সাহসে তুই অন্য রুমে গিয়ে বসে আছিস? আমি তো শাওয়ার নিয়ে বিছানায় শুতেই চোখ লেগে গেছিল, ভেবেছিলাম তুই আসবি। এখন দেখছি তোর আসার নামই নেই। কেন আসবো আমি? নিজে তখন একা একা চলে এসেছেন, তাহলে কেন আসবো আমি? গাথি। আর কোনো কথা বলতে দেয় না উপমাকে। একবার বকবক শুরু করলে আর থামবে না। কাল সকালে উঠতে হবে রাহিয়ানকে, ইন্টারভিউ আছে। উপমাও কিছু বলে না, রাহিয়ানের বুকে ঘুমিয়ে পড়ে। সকাল 9টা, শিকদার বাড়ির সকলে উঠে পড়েছে। রাহিয়ান উঠে এসেছে, খেয়ে তারপর ইন্টারভিউ দিতে যাবে সে। উপমাকে ঘুমাতে দেখে আর ডাকে নিয়ে এসে আমির শিকদারের পাশে চেয়ারটায় বসে রাহিয়ান সকালে ভারী নাস্তা তার পছন্দ না, কোনো রকমে খেয়ে উঠে পড়ে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছ তুমি এই সকালে? বলেন আমির শিকদার। কাজ আছে একটু। আর উপমা এখনো ঘুমে, ও না উঠলে ওকে ডেকো না কেউ, আসছি আমি। বলেই বেরিয়ে যায় রাহিয়ান। খুব টেনশন হচ্ছে, তার জীবনের প্রথমবার চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে। কি হবে কে জানে। বাইকটা নিয়েই বেরিয়ে পড়ে সে। রাস্তায় জ্যাম থাকায় একটু দেরি করে আসতে হয়েছে রাহিয়ানকে। এসেই দেখে অনেক বড় লম্বা সিরিয়াল, তাই একটা জায়গায় গিয়ে বসে সে। ভাবতে থাকে নিজেদের অফিসে মানুষ এইভাবে কাজের জন্য লাইন দিয়ে থাকে, আর সে দাঁড়িয়ে আছে অন্য কারো অফিসে। এক প্রকার জিদ করে সে তার বাবার অফিসে কাজ করবে না বলে ভেবেছে। যতই কষ্ট হোক নিজে কষ্ট করেই চাকরি জোগাড় করবে, উপমার দায়িত্বও পালন করবে। আবার ভাবছে উপমাকে কল করবে কিনা, যদি এখনো ঘুমিয়ে থাকে। তারপর ভেবেই একবার কল করে উপমার ফোনে, কিন্তু ধরে না। পরে লামিয়ার ফোনে ফোন করে জানতে পারে উপমা এখনো উঠেনি। তাই রাহিয়ানও একটু শান্তি মতো বসে। রাহিয়ানের ইন্টারভিউ দিতে দিতে অনেকটা সময় লেগে যায়, প্রায় দুপুর 2টো। ইন্টারভিউ দিয়ে বের হয়ে দেখে বাইরে প্রচন্ড রোদ, সকালেও ছিল, এখন যেন আরো বেড়ে গেছে। বাইক নিয়ে আসতে আসতে রোদের তাপে আর ঘামে ভিজে নাজেহাল অবস্থা রাহিয়ানের। উপমা ঘুম থেকে উঠে শাওয়ার নিতে চলে যায়। রাহিয়ান বাড়ি পৌঁছেই দেখে নিচে কেউই নেই, সোজা নিজের রুমে চলে আসে। প্রচন্ড খারাপ লাগছে, তার সাদা শার্টটা পুরো ঘামে ভেজা। রুমে এসেই বিছানায় শুয়ে পড়ে। উপমা বের হয়ে এসে দেখে রাহিয়ান বিছানায় শুয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে শরীর ক্লান্ত তার। উপমা ওকে না ডেকে নিচে গিয়ে ঠান্ডা লেবুর পানি বানিয়ে নিয়ে আসে। এসে রাহিয়ানের পাশে বসে। শুনছেন, এই শরবতটা খেয়ে নিন, উঠুন। রাহিয়ান তাকায় উপমার দিকে। একটা 3 পিস পরেছে উপমা, লাল রঙের। রাহিয়ানের হঠাৎ ঘোর লেগে যায়, উঠে বসে উপমার দিকে এগোয়। উপমাকে অবাক হওয়ার সুযোগটা দেয় না, ঠোঁট দুটো চেপে ধরে পাগলের মতো চুমু খেতে থাকে উপমার ঠোঁটে। উপমার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। ঠোঁটে চুমু খেতে খেতে বিছানায় ফেলে দেয় উপমাকে রাহিয়ান, কিন্তু উপমার ঠোঁট ছাড়ে না। উপমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। রাহিয়ান কেমন পাগলের মতো করেছে। প্রায় অনেকটা সময় পর রাহিয়ান উপমার ঠোঁট ছাড়ে। লাল হয়ে গেছে উপমার দুটো ঠোঁট। উপমার ঘাড়ে মুখ রেখে বলে, লেবুর শরবত নয়, এই স্বাদটাই দরকার ছিল আমার। আমি তৃষ্ণার্থ উপমা, ভীষণ তৃষ্ণার্থ। পাগল হয়ে যাচ্ছি আমি। তুই কেন বারবার এইভাবে আমার সামনে আসিস? তুই বুঝিস না কেন কি চলে আমার মধ্যে? একদিন দেখবি কিছু একটা ভুল করে ফেলবো, তখন তো আমাকে নির্লজ্জ বলতে 2বারও ভাববি না তুই।
উপমা কিছু বলতে পারছে না, কিভাবে বলবে? মাত্র কি ঘটে গেল ওর সাথে, ওইসব থেকে বের হতে পারছে না উপমা। ঠোঁট দুটো জ্বলছে, ওর রাহিয়ানের গরম নিঃশ্বাস ওর পুরো শরীরকে কাঁপিয়ে তুলছে। উপমা রাহিয়ানের চুলের মধ্যে হাত দেয়, রাহিয়ানের নিচে তাকায়, ওর পুরো শরীরের ভারটাই উপমার উপর পড়েছে, কিন্তু কিছুই বলে না উপমা। এই পাগলামিগুলো যে উপমার খুব প্রিয়। আপনি কি খুব ক্লান্ত? ইন্টারভিউ কেমন হলো বললেন না তো? একটু জড়িয়ে ধর না উপমা, ভালো লাগছে না আমার। শান্তি দিবি একটু, আমার একটু শান্তি চাই। উপমাও বাধ্য বউয়ের মতো সবকিছু শুনে জড়িয়ে ধরে রাহিয়ানকে। রাহিয়ানের সকল শান্তি যে এইখানেই। অনেকটা সময় এইভাবেই থাকে দুজনে, কিন্তু উপমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। শুনছেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? কেন বিরক্ত করছিস বলতো? থাকতে দে, এইভাবে বলবি না। আমার কোমর ব্যথা করছে, আপনি অনেক ভারী। বলেই মুখ চেপে ধরে উপমা। রাহিয়ান বুঝতে পারে এইটুকু শরীর নিয়ে আসলে ভার নেওয়া সম্ভব না, তাই উপমাকে উপরে তুলে নিজের বুকের সাথে আবার চেপে ধরে রাহিয়ান। এইবার ঠিক আছে, এইটুকু ওজন নিতে পারছিস না? সামনে তো তোর কপালে অনেক কষ্ট আছে উপমা। বাজে কথা বলবেন না একদম। আপনি নিজেকে দেখছেন 90 কেজির একজন মানুষ, আর আমি মাত্র 50 কেজি। এর জন্যই তো বললাম একটু থাকছি, তাই তোর কোমর ব্যথা করছে। যখন প্রতিদিন থাকবো তখন কি হবে? হেসে হেসে বলে রাহিয়ান। খারাপ দোক ছাড়ুন, যান ফ্রেশ হয়ে আসুন। বাড়িতে কেউ নেই, সবাই নাফিসা আপুদের বাড়িতে গেছে। বড় মা বলে গেছে আপনাকে খাবার দিতে, আর আপনি এসে অসভ্যতামি করছেন। ছি, আমি নিচে যাচ্ছি, খেতে আসুন। রাহিয়ানও আর কথা বাড়ায় না, লেবুর শরবতটা খেতে ফ্রেশ হতে চলে যায়। তারপর নিচে আসে খেতে। উপমা টেবিলে খাবার আনছে। তুইও বস। বসছি। আচ্ছা, আপনার ইন্টারভিউ কেমন হলো বললেন না তো? ভালো হয়েছে, রাতে জানাবে বলেছে, দেখি কি বলে। বাড়ির সবাই হঠাৎ নাফিসাদের বাড়ি কেন গেল? কারণ নাফিসা আপু আসছে আজকে। আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু আমি নাকি বর ছাড়া যেতে পারবো না। মন খারাপ করে বলে উপমা। খেয়ে তৈরি হয়ে নিস, ঘুরতে নিয়ে যাব। আর বর ছাড়া তুই কোথাও যাবি না। যদি যাস তো ওইটা তোর জন্য খারাপ হবে। সত্যিই ঘুরতে নিয়ে যাবেন? আমি মিথ্যে বলি না। আর তুই আমায় এত বড় একটা চুমু দিলি, বর হিসেবে আমারও তো তোকে কিছু দেয়া দরকার। বাজে কথা বলবেন না কিন্তু। আমি আপনাকে চুমু দেইনি, আপনি দিয়েছেন, অসভ্য লোক। ঠিক আছে, আরো দিব, এখন থেকে প্রতিদিন দিব। আপনাকে আমি খুন করব। ছি উপমা, বিধবা হতে চাস তুই? চুপ করবেন আপনি। বিরক্ত হয়ে বলে উপমা। বাইরে থেকে এসে পড়তে বসবি, যাই হয়ে যাক পড়তে হবে বলে উপরে চলে যায়। উপমা মুখ ভেঙচি কাটে। ইস, নিজে পড়েছে বলে শুধু পড়ালেখা নিয়ে থাকবে? সকলে কেন রে বেটা? এখন বিয়ে হয়ে গেছে, সংসার করব, বাচ্চা সামলাবো, পড়বো কেন? ঘুরতে যাবো বলে তৈরি হয়ে নিচ্ছে উপমা। রাহিয়ান ওয়াশরুমে, কালো আবায়া বোরকার সাথে হিজাব পরেছে উপমা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। রাহিয়ান বের হয়ে আসে ওয়াশরুম থেকে, উপমাকে দেখে বিছানার উপর রাখা সাদা পাঞ্জাবিটা নিয়ে পরে নেয়। তারপর উপমার পিছিয়ে এসে উপমাকে জড়িয়ে ধরে। আয়নার দিকে তাকিয়ে রাহিয়ানকে দেখছে উপমা। সুন্দর লাগছে বউ, ফিসফিস করে উপমার কানের কাছে বলে রাহিয়ান। তাই? কত সুন্দর লাগছে। অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। তোর ওই চোখ দুটো আরো বেশি সুন্দর লাগছে। লজ্জা পায় উপমা। আপনাকেও সুন্দর লাগছে। দেখতে হবে না বরটা কার? দুজনে একসাথে হেসে ফেলে। আচ্ছা, আমরা কোথায় ঘুরতে যাব? এখনো জানি না, দেখি কোথায় যাওয়া যায়। রাহিয়ান জানে উপমার মন খারাপ, বাড়িতে একা থাকতে ভালো লাগছে না তার, তাই ঘুরতে নিয়ে যাওয়া। সে নিজেও জানে না কোথায় ঘুরতে যাবে, শুধু জানে শহর ঘুরবে আজ। তার শখের নারীকে নিয়ে পুরো শহর ঘুরে বেড়াবে, সেই উদ্দেশ্যেই বের হয়েছে। বেরিয়ে পড়ে দুজনে। রাহিয়ান সাদা পাঞ্জাবির সাথে কালো চশমা, দেখতে পুরো মাশাল্লাহ লাগছে। বাইকে করে যাওয়ার সময় উপমা দেখে রাস্তার মেয়েরা রাহিয়ানের দিকে তাকাচ্ছে, তাই ইচ্ছে করে এই ব্যাগ থেকে একটা মাস্ক বের করে রাহিয়ানকে দেয়। এটা পরেন। এটা দিয়ে কি করব? করোনা তো চলে গেছে অনেক আগে। না, যায়নি। আশেপাশে অভাব নেই, আপনি এটা পরবেন কিনা। কি হয়েছে বলতো? দে, পড়ছি।
কি করার, বাধ্য ছেলের মতো মাস্কটা পরে নেয় রাহিয়ান। বউয়ের আবদার মানতেই হবে। উপমার বেশ ভালো লাগছে। বাইকের আয়নায় বারবার রাহিয়ানকে দেখেছে। সে কত সুন্দর, তার মানুষটা সেইটাই ভাবছে। রাহিয়ান অনেক চিন্তা করেও ভেবে পায় না কোথায় যাবে। আশেপাশে কোথাও ঘোরার মতো জায়গাও নেই, তাই সোনারগাঁয়ের দিকে যায়। প্রায় 1.5 ঘন্টা বাইক চালিয়ে সোনারগাঁও এসে থামে ওরা। উপমা বেশ অবাক হয়, এই জায়গায় তো সে বইয়ে দেখেছে। বাইকটা পার্কিং এ রেখে দুজনে হাঁটতে থাকে। এই জায়গা তো আমি বইয়ে দেখেছি, জানেন? আমি তো জানতামই না এটা এত কাছে। এই জন্যই তো নিয়ে আসলাম। তোর এখনো কি কিছু জানার দরকার আছে? উপমা সেই সব কথায় পাত্তা দেয় না। সে চারপাশ ঘুরে ঘুরে দেখছে। রাহিয়ান এসে উপমার হাত ধরে তারপর হাঁটতে থাকে। আপনি আগে কখনো এসেছেন এখানে? অনেকবার এসেছি। সামনের দিকে একটা পিচ্চির দিকে তাকিয়েই উত্তর দেয় রাহিয়ান। আমাকেও নিয়ে আসতেন। আমি মেয়ে মানুষ নিয়ে ঘুরি না। আমাকে নিয়ে এত ঘুরছেন। তুই আমার বউ, এতদিন ছিলি না তাই ঘুরিনি, এখন হয়েছিস এখন থেকে ঘুরবো। বলে সামনেই যেতে থাকে। উপমা দেখে রাহিয়ান একটা পিচ্চির সামনে গিয়ে দাঁড়ায়। উপমা ভাবে হয়তো কোনো দরকার। উপমা পাশে থাকা পুকুর পাড়ের ফুলগুলো দেখছে। রাহিয়ান পাশে এসে দাঁড়ায়। উপমা ঘুরে তাকায় ওর দিকে। রাহিয়ান একগুচ্ছ লাল গোলাপ উপমার দিকে এগিয়ে দেয়। উপমা মুগ্ধ হয়ে রাহিয়ানের দিকে তাকিয়ে থেকে ফুলগুলো নেয়। কোথায় পেলেন এইগুলো? কি সুন্দর তাজা ফুলগুলো। ওই পিচ্ছি মেয়েটার কাছে সবগুলোই নিয়ে এসেছি। পুরো সোনারগাঁও ঘুরে ঘুরে দেখিয়েছে উপমাকে রাহিয়ান। আর সাথে তো উপমার প্রশ্নের ভান্ডার আছেই। এইটা কেন, ওইটা কেন, সব প্রশ্নের উত্তর ধৈর্য নিয়েই দিয়েছে রাহিয়ান। ঘুরে ফিরে আবার রওনা দেয় বাসার উদ্দেশ্যে। মাকে ফোন করে জানতে পারে সবাই বাড়িতে এসেছে, তাই সবার জন্য ফুচকা চটপটি নিয়ে বাড়িতে যায় ওরা। কি রে, কোথায় গিয়েছিলি তোরা? বলে সামিনা বেগম। তোমরা সবাই তো চলে গেছো, উপমাকে তো নিয়ে যাওনি, তাই ম্যাডামের মন খারাপ হয়েছে। আমার জন্য নাকি তোমরা ওকে নিয়ে যাওনি, এই জন্য ভাবলাম ছোট মানুষ কষ্ট পাবে, ঘুরতেই নিয়ে যাই। তাই না? বউ নিয়ে ঘুরতে ইচ্ছে ছিল, ওটা চেপে গেলি কেন? হাসতে হাসতে বলে সামিনা বেগম। ঠিক বলছো তুমি বড় মা। পাশ থেকে লামিয়া বলে ওঠে, আমি উপরে যাচ্ছি মা, পারলে আমার জন্য 1 কাপ কফি পাঠিয়ে দিও। বলেই উপমার দিকে তাকিয়ে চলে যায় উপরে। রাহিয়ান যেতেই উপমার পাশে এসে দাঁড়ায় লামিয়া। কিরে, বরের সাথে খুব তো ঘুরে বেড়াচ্ছিস। তোকে দেখে না বোন আমারও বিয়ে করতে ইচ্ছে করছে। তাহলে বড় চাচুকে বলি তোকেও বিয়ে দিয়ে দিতে। লামিয়াকে জড়িয়ে ধরে বলে উপমা। বিয়ে দিলেও কি, রাহিয়ান ভাইয়ার মতো কি আর সবাই এত রোমান্টিক হবে? উনি রোমান্টিক। উপমা তাচ্ছিল্য করে বলে। তো এই যে তোকে কিভাবে বিয়ে করলো, বিয়ে করে হানিমুন করতে নিয়ে গেল, আজকে তোর মন খারাপ হবে বলে ঘুরতেও নিয়ে গেল, আর তুই বলছিস রোমান্টিক না? কি যে রোমান্টিক সেটা তো আমি জানি। কথা বলতে বলতে উপমার মনে পড়ে রাহিয়ানের দেওয়া গোলাপগুলো বাইকের উপর রেখে এসেছে। দৌড়ে যায় গ্যারেজে। এই উপমা, আবার কোথায় যাচ্ছিস? উপমা কিছু বলতে না দেখে লামিয়াও যায় উপমার পিছে। এইগুলো এইখানে রেখে চলে গিয়েছিলাম। ওইগুলো রাহিয়ান ভাইয়া দিয়েছে। অবাক হয়ে বলে লামিয়া। লজ্জা পেয়ে বলে উপমা। তোর কি ভাগ্য রে উপমা, এই রাহিয়ান ভাইয়ার মতো ছেলে খোঁজ আমার জন্য। আমি বিয়ে করব। লামিয়াকে এমন করে কাঁদতে দেখে হাসতে থেকে উপমা। মেয়েটা আসলেই পাগল। ফুলগুলো নিয়ে সোজা উপরে চলে আসে। উপমা রাহিয়ানের রুমে যায়। গিয়ে দেখে রাহিয়ান বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে, তাই আর ডাকে না, নিজে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে দেখে সামিনা বেগম এসেছেন কফি দিতে। তুমি কষ্ট করে নিয়ে আসতে গেলে কেন বড় মা? আমাকে বললেই পারতে। তুই ফ্রেশ হচ্ছিলি তাই ডাকিনি, আর সে কখন এসেছি। এখনো দেখ ফোনে কথা বলা যাচ্ছে, ডাকতেও পারছি না। তুই এটা ধর, আমার অনেক কাজ আছে নিচে। কফির মগটা উপমার হাতে ধরিয়ে দিয়ে চলে যান সামিনা বেগম। উপমা পড়ে যায় ফ্যাসাদে। এখন কি করবে? পা বাড়ায় বারান্দার দিকে। রাহিয়ানের পাশে গিয়ে দাঁড়ায়। উপমার দিকে তাকায় ও তারপর টেনে উপমাকে কাছে নিয়ে পিছে থেকে জড়িয়ে ধরে ফোনে কথা বলতে থাকে। উপমা ইশারায় কফির মগটা নিতে বলে, রাহিয়ান ওর ইশারায় রেখে দিতে বলে পাশে থাকা টেবিলে। কিছুক্ষণ পরে ফোনটা পকেটে রেখে উপমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাহিয়ান। উপমা এতক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল। রাহিয়ান জোরে চেপে ধরে হুঁশ ফিরে ওর।
কফিটা তো ঠান্ডা হয়ে গেল। বড় মা সে কখন নিয়ে এসেছিল আপনাকে কথা বলতে দেখে আমাকে দিয়ে চলে গেছে। উপমা, ঘাড়ের চুলগুলো সরিয়ে চুমু খেতে খেতে বলে রাহিয়ান। চাকরিটা আমি পেয়ে গেছি উপমা, শুনছিস? বলে নিজেই হেসে দেয়। উপমা অবাক হয়ে যায়, আসলেই চাকরিটা হয়ে গেছে। সত্যি? বাহ, আপনি তো খুব কাজের। একবার ইন্টারভিউ দিয়েই চাকরি পেয়ে গেলেন। কিন্তু শর্ত আছে একটা। কি শর্ত আছে? অফিসের যেই বস তার মেয়ের সাথে প্রেম করতে হবে। হাসি চেপে রেখে বলে রাহিয়ান। উপমা যেন আকাশ ভেঙে পড়ে মাথায়, ছোটাছুটি করে রাহিয়ানের বাহু থেকে ছাড়া পাওয়ার জন্য। এমন করছিস কেন? এত ছটফট করতে হয় না সুন্দরী। আমি পাগল হয়ে গেলে কিন্তু সামলাতে পারবি না। আরো জোরে চেপে ধরে উপমাকে। আমি কেন সামলাবো? আপনি যান আপনার বসের মেয়ের সাথে প্রেম করুন, আমাকে ছাড়ুন, আর কখন আমাকে ধরবেন না। কেঁদে দেয় উপমা। রাহিয়ান হতভগত মজা করে বলেছিল, ভেবেছিল উপমা রেগে যাবে, কেঁদে দিবে, এটা ভাবেনি। উপমাকে ঘুরিয়ে দাঁড় করায় রাহিয়ান, বারান্দার দেওয়ালের থাকে চেপে ধরে, ঠোঁট দুটো মিলিয়ে দেয় উপমার ঠোঁটে, ধীরে ধীরে চুমু খেতে থাকে। উপমা এক হাতে খামছে ধরে রাহিয়ানের পাঞ্জাবি, আর এক হাতে চুল। উপমাও যেন এটাই চাইছিল। উপমা বাধা দিচ্ছে না, বুঝতে পারে, আরো জোরে চেপে ধরে উপমাকে, কোমরে হাত দিয়ে চেপে ধরে রাহিয়ানকে। উপমা নিজে এইবার শুষে নিতে থাকে রাহিয়ানের ঠোঁট, কামড়ে ধরে। রাহিয়ান ব্যথা পেলেও একটু টু শব্দ করে না, উল্টো উপমার ঠোঁটে কামড় দিয়ে দেয়। উপমা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রাহিয়ানকে, রাগী চোখে তাকায় রাহিয়ানের দিকে।